ইম্যাজিন করুন এমন একটি স্থান যেটি মাত্র কয়েক দশক আগেও একটি নর্মাল মরুভূমি ছিল। রোড বা বিল্ডিং করার মতো কোনো ক্যাপাবিলিটি ছিল না, পরিষ্কার পানির কোনো ব্যবস্থা ছিল না। যেটি জেলেদের সামান্য একটি গ্রাম ছিল, সেটি আজকের ডেটে এমন একটি স্থানে পরিণত হয়েছে যা পুরো দুনিয়ার শহরগুলোকে পেছনে ফেলে দিয়েছে। যেই স্থানে পানির এত সংকট ছিল, সেখানে আজ প্রতি বছর 128 বিলিয়ন ইম্পেরিয়াল গ্যালান্স পানি প্রোভাইড করা হয়। যে মরুভূমিতে নর্মাল বাড়ি করা অনেক কষ্টসাধ্য, সেই মরুভূমিতেই আজ ওয়ার্ল্ড ক্লাস রোডস, বিল্ডিং, হোটেল, মল তৈরি করা হচ্ছে। পুলিশ এখানে ল্যাম্বরগিনি এবং ফারারির মতো সুপার কারগুলো ব্যবহার করে। বলছি বড়লোকদের শহর দুবাইয়ের কথা। এখন প্রশ্ন হলো যে এত কিছু সম্ভব হলো কী করে? অনেকে ভাবে তারা হয়তো তেল বিক্রি করে এত কিছু করছে, কিন্তু না। রিসার্চ অনুযায়ী দেখা যায় দুবাইয়ের জিডিপির মাত্র 1% আসে এই তেল থেকে। তবে কিভাবে দুবাই এত উন্নত হলো, কি করেই বা তারা এই অসম্ভবকে সম্ভব করলো, এবং কেই বা এর পেছনের মূল মাস্টারমাইন্ড? দুবাই অ্যাকচুয়ালি ইউএইর একটি রাজ্য। ইউএই অর্থ ইউনাইটেড আরব আমিরাত, যেখানে মোট 60টি রাজ্য রয়েছে, এবং এই রাজ্যের রাজারা ডিসাইড করে যে তারা সম্মিলিতভাবে একটি দেশ গঠন করবে, যার নামই ইউএই। দুবাইয়ের আজকের যে চেহারা, সেটি বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। সাল 1820-এর দিকে এই দুবাইয়ে কিছুই ছিল। সেই সময় সামান্য কিছু জেলে এখানে বসবাস করত, এবং ব্রিটিশরা তাদের যাতায়াতের জন্য এই অঞ্চলটিকে ব্যবহার করত। এবং সেই সময়ে দুবাই আবুধাবির আন্ডারে ছিল। 1833 সালে দুবাই আবুধাবি থেকে আলাদা হয়ে নিজেকে একটি কিংডম ঘোষণা করে। দুবাইয়ের মেইন চেঞ্জটা আসে 1958-এ, যখন শেখ রাশেদ বিন সাইদ দুবাইয়ের ক্ষমতায় আসে। তিনি 1959-এ ইউরোপে যান এবং তাদের উন্নত জীবন ব্যবস্থা দেখে অনেক ইমপ্রেস হন, এবং যখন সে দেশে ফিরে আসে, সে দুবাইকে একটি ফাইন্যান্স হাব বানানোর চিন্তা করে। দুবাইয়ের লোকেশনটা পার্সিয়ান গালফের পাশে, যা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ভালো একটি পজিশন। প্লাস এই স্থানটি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে কানেক্ট করে। এই জিনিসগুলো মাথায় রেখে শেখ রাশিদ একটি মাস্টার প্ল্যান সাজায়। তিনি দেখলেন যে পানিপথে ছোটো ছোটো শিপ বা ছোটো ছোটো জাহাজ দুবাইয়ে ভিড়তে পারে, কিন্তু পানি গভীর না হওয়ায় সেখানে বড় বড় জাহাজগুলো আসতে পারে না। তাই শেখ রাশিদ দুবাইয়ের ক্রিকগুলো আরও গভীর এবং প্রশস্ত করে, যার কারণে দুবাইয়ে বড় শিপগুলো যাতায়াত করতে শুরু করে। এবং দুবাইয়ের এই প্রজেক্টে অনেক অর্থ ব্যয় হয়। প্লাস দুবাই অন্যান্য ফ্যাক্টরি এবং এয়ারপোর্ট তৈরি করে, যেখানে আরও অনেক অর্থ ব্যয় হয়। এখন প্রশ্ন হলো যে শেখ রাশেদ এই অর্থগুলো কোথায় থেকে ম্যানেজ করছিল? অ্যাকচুয়ালি 1966-এ দুবাই একটি তেলের খনি পাওয়া যায়, কিন্তু শেখ রাশেদ জানতেন যে এই খনি একসময় শেষ হয়ে যাবে। তাই যখন অন্যান্য দেশ তেল বিক্রি করার টাকা দিয়ে বিভিন্ন প্রাসাদ নির্মাণ করছিল, শেখ রাশেদ সেই অর্থগুলো এই খাতে ব্যয় করছিল। যখন কোনো একটি শিপ অনেক দূরবর্তী কোনো স্থানে যায়, তখন রিফিউলিং, লোডিং বা আনলোডিংয়ের জন্য একটি পোর্ট প্রয়োজন হয়। অন্যদিকে দুবাইয়ের যে লোকেশনটা ছিল, সেখান দিয়ে প্রতিদিন অনেক শিপ আসা যাওয়া করত, যাদের একটি পোর্ট অনেক বেশি প্রয়োজন ছিল। শেখ রাশেদ এই জিনিসটা বুঝতে পারে এবং সে পোর্ট রাশেদ তৈরি করে। এই পোর্টের জন্য সেখানে বড় বড় শিপগুলো আসা শুরু করে, এবং এই শিপগুলো আসার জন্য সেখানে আশেপাশের যে এরিয়াগুলো ছিল সেগুলো ডেভেলপ হওয়া শুরু করে। এবং এর সাকসেস দেখে 1979-এ আরও একটি পোর্ট তৈরি করা হয়, পোর্ট জাবের আলী, যেটি বর্তমানে মিডল ইস্টের সবচেয়ে বড় পোর্ট। কিন্তু কিছু বছরের মধ্যে শেখ রাশেদ এমন একটি অ্যানাউন্স করে যেটির জন্য কেউই প্রস্তুত ছিল না। সে অফিসিয়ালি বলে পোর্ট জাবের আলী কমার্শিয়ালি ফ্রি জোন, যার অর্থ এখানে যেসব শিপগুলো আসবে সেগুলোকে এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হবে না। নর্মাল দৃষ্টিতে এটি একটি লস প্রজেক্ট মনে হলেও এটি ছিল শেখ রাশেদের একটি মাস্টার প্ল্যান। ট্যাক্স ফ্রি করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম শিপগুলো এই পোর্টে আসতো। যখন শিপগুলো এখানে থামতো, তখন শিপের মধ্যে থাকা মানুষজন সেখানে নামতো, এবং তারা সেখানে খাওয়া দাওয়া বা বিভিন্ন জিনিস কেনাকাটা করতো, এবং তার কারণে যে আশেপাশের ব্যবসায়ীরা ছিল তারা একটি ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারত।
অবাক করা বিষয়টি হলো সেই সময় তাদের জিডিপির প্রায় 24% এই পোর্টটি থেকে আসছিল। পোর্ট সম্পূর্ণ ফ্রি থাকায় সেখানে আরও বেশি পরিমাণে শিপ আসা শুরু করে এবং তার সাথে সেখানে আশেপাশের ব্যবসায়ী প্লাস সরকার সেখান থেকে একটি ভালো প্রফিট আর্ন করা শুরু করে। এছাড়া শেখ রাশিদ দেখে যে ইন্টারন্যাশনাল যেসব এরোপ্লেন, যেমন ইউকে বা ইউএসএর যে এরোপ্লেনগুলো ছিল সেগুলো পাকিস্তানের করাচি এয়ারপোর্ট হয়ে যেত, যার কারণে পাকিস্তান একটি ভালো প্রফিট জেনারেট করতে পারত। তাই শেখ রাশিদ চিন্তা করে যে এইসব ইন্টারন্যাশনাল প্লেনগুলো যদি দুবাই হয়ে যায় তবে দুবাইও একটি ভালো প্রফিট জেনারেট করতে পারবে এবং এই সব চিন্তা মাথায় রেখে শেখ রাশিদ একটি এয়ারপোর্ট নির্মাণ করে এবং দুবাইয়ের লোকেশনটি অনেক ভালো থাকায় যেসব প্লেনগুলো ইউএসএ বা ইউকে থেকে এশিয়ায় আসতো বা এশিয়া থেকে ওইসব দেশে যেত সেই সব প্লেনগুলো রিফিউলিংয়ের জন্য এই দুবাইয়ের এয়ারপোর্টটিতে নামতো। মেইনলি এটি একটি রিফিউলিং পয়েন্ট হিসেবে তৈরি হয়, যা থেকে দুবাই একটি ভালো প্রফিট জেনারেট করতে পারছিল। কিন্তু শেখ রাশেদ এই পুরো বিজনেসটা দুবাই ডাইভার্ট করতে চাচ্ছিল। তাই দুবাই 1985-এ এয়ার আমিরাত নামে একটি এয়ারলাইন চালু করে। কিন্তু পাকিস্তান এই বিজনেসে অনেকটা এগিয়ে, তাই পাকিস্তানকে পেছনে ফেলার জন্য দুবাই পাকিস্তান থেকে প্লেন কেনা শুরু করে এবং দুবাইয়ের গভর্নমেন্ট এই প্রজেক্টে অনেকটা অর্থ ইনভেস্ট করে। যেসব প্লেনগুলো এখানে আসা যাওয়া করতো তাদের জন্য টোটালি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছিল, যার কারণে এই এয়ার আমিরাতস খুবই জনপ্রিয়তা লাভ করে। দেখেন, দুবাইয়ের টার্গেট ছিল যেসব মানুষ একবার দুবাই আসতো তারা যেন বারবার আসার চিন্তা করতো এবং এর থেকে যেন দুবাই গভর্নমেন্ট আর্ন করতে পারে। যদিও দুবাই একটি ইসলামিক কান্ট্রি, তবুও সেখানে সকল প্রকার মানুষ আসা যাওয়া করতে পারে এবং এই প্ল্যানটাও শেখ রাশেদের। শেখ রাশেদ যখন দেখলেন যে বাইরের দেশগুলো থেকে শিপগুলো আসছে, বাইরের দেশের প্লেনগুলো আসছে, তিনি এইটাও বুঝতে পারলেন যে মানুষগুলো এখানে আসবে। আপনি যদি এখন দুবাইয়ে যান আপনি দেখবেন যে সেখানে রুলস পলিসিগুলো অনেক নর্মালভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষ এখানে আসা যাওয়া করতে পারে এবং দুবাই একটি ভালো প্রফিট জেনারেট করতে পারে। কিন্তু এই প্ল্যানটা প্রথমে সাকসেসফুলি রান করে না, যার কারণে শেখ রাশেদ একটু অন্যভাবে চিন্তা করেন। শেখ রাশেদ চিন্তা করলেন যে মানুষ কি চায়। সে বুঝতে পারলেন যে মানুষের দরকার হলো গ্ল্যামার, যার অর্থ দুনিয়ায় যেসব জিনিসগুলো পপুলার তা দুবাই ট্রান্সফার করতে হবে। কিন্তু হঠাৎই শেখ রাশেদের মৃত্যু হয় এবং এরপর দুবাইয়ের ক্ষমতায় আসে শেখ মোহাম্মদ বিন রাশেদ। তিনি তার বাবার স্বপ্নকেই পূরণ করার জন্য বড় বড় প্রজেক্ট হাতে নেয়, যেমন বড় বড় রেস্টুরেন্ট, মল বা দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং বা সমুদ্রে মাটি ফেলে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা, এগুলো সবই তারই করা প্রজেক্ট, যা কয়েক দশক আগে মানুষ স্বপ্নেও ভাবতে পারে। যে দুবাই একসময় পানি পাওয়া খুব কষ্টকর ছিল, সেখানে আজ প্রতি বছর 128 বিলিয়ন ইম্পেরিয়াল গ্যালান পানি প্রোভাইড করা হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে দুনিয়ার যত বড় বড় কোম্পানিগুলো আছে এগুলোর হেডকোয়ার্টার এই দুবাইয়ে অবস্থিত, কারণ সেখানে টোটালি ট্যাক্স ফ্রি এবং হার্ড সিকিউরিটি ব্যবস্থা আছে। এই এত কিছু ডেভেলপের পরেও দুবাই কিন্তু আজ বসে নেই। আর আজকে দুবাই যে অবস্থায় দাঁড়িয়ে আছে এর পেছনের মূল মাস্টারমাইন্ডটা হলো শেখ রাশেদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ বিন রাশেদ। তাদের নেওয়া রিস্ক এবং তাদের চেষ্টার কারণেই দুবাই আজ এত উন্নত হতে পেরেছে। আর আমাদের দেশটাকে যদি এমন উন্নত করতে চাই আমরা, তবে আমাদেরকেও এই বড় বড় রিস্ক নিতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে এই দুবাইয়ের মতো আমাদের দেশেও একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। দেখেন, সব জিনিসেরই একটি ভালো আবার খারাপ দিক উভয়ই আছে। তো দুবাইয়েরও কিছু খারাপ দিক আছে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর আপনি যদি অন্যান্য কোনো বিষয় জানতে চান তবে কমেন্টে আমাকে বলতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।